গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার। এই এখন কটা বাজে? না 7টার মতন বাজে। তো আমার স্নান কমপ্লিট। তো স্নান করে দেখলাম চুলটা কেমন ডাব মতন হয়ে গেছে। যা গরম পড়েছে, এই গরম আর নেওয়া যাচ্ছে না, অস্বাভাবিক গরম। মানে টেম্পারেচার যেন কমারই নাম নেই, বৃষ্টি যেন হবারই কোনো চান্স নেই। তো যাই হোক না কেন, আমাদের কাজ করতে হবে। তো সকালে এই কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ভাবলাম যে চলো এক কাপ গরম গরম কফি খাওয়া যাক, যা ভাবা তাই কাজ। তো সেই বলে আমি আজকে আমার সকালের জন্য এক কাপ কফি গরম গরম বসিয়ে দিলাম। আর বাবুই কিছুদিন ধরে বায়না ধরেছে ও দুধ চা খাবে। বেশ কিছুদিন হলো চায়ের নেশা হয়ে গেছে। শুনছি নাকি পড়ার ব্যাচ থেকে বন্ধুরা মিলে চা খেতে যায়। আমি তখনও কি আর কি করে দু একটা কথা বললাম বই কি। যাই হোক, সে কথাগুলো আর আজকে এখানে আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি আশা করব আপনারা বুঝতে পারলেন। তো যাই হোক, আমি আমার কফিটাকেও করে নেবো। আর সকালবেলা রান্নাঘর যখন মুছি তখন তো জিনিসগুলো একটু এদিক থেকে ওদিক সরিয়ে দিই, সেই জন্য সেইগুলো আস্তে আস্তে করে গুছিয়ে দিলাম। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, রান্নাঘরের মধ্যে ডাইরেক্ট রোদ আসে না, কিন্তু ইনডাইরেক্টলি রোদ এসে পড়ছে, মানে কাঁচে রিফ্লেক্ট করে রান্নাঘরের মধ্যে ঢুকছে। তো বাবুই আজকে বললো, মাম্মা একটু আমাকে ইনস্ট্যান্ট ম্যাগি করে দেবেন আজকে ব্রেকফাস্ট। আমি বললাম হ্যাঁ তাই খা, আজকে আর অন্য কিছু করতে ভালো লাগছে না। তো ওর জন্য আমি করলাম কি, আজকে একদম একটা ম্যাগি করে নিলাম। আর আমি না খাবো না ম্যাগি খেলেই পেটটা ভীষণ ব্যথা হচ্ছে। মানে খাবো না, মানে জাস্ট টেস্ট করলাম, আর কিছু না। প্লিজ ভাববেন না যে মিথ্যা কথা বললাম। দুধ চা মানে একটু রিচ কিছু খেলেই শরীরটা বেশ খারাপ হয়ে যাচ্ছে। মানে হালকা কিছু খেলেও হচ্ছে, বেশি ভারী কিছু খেলে তো আর দেখতে হবে না। তবে তমালকে জিজ্ঞেস করলাম, তুমি কি আর এক কাপ চা খাবে? তমাল বললো, হ্যাঁ পিঙ্কি দাও, খাবো। তো 2 কাপ চা করলাম। আর বাবুইকে ওর জন্য আমি যেটুকু ম্যাগি করেছিলাম ওকে আমি সার্ভ করে দিলাম। দিয়েও ডেফিনেটলি পড়তে বসবে। এর মাঝে এই গরমে লোডশেডিং কারেন্ট অফ যাই বলেন না কেন হয়ে গিয়েছিল, আর নেওয়া যাচ্ছিল না। তো এরপরে আমি করলাম কি, বাবুইকে খাবার দিয়ে দিলাম, ওর মতন বসে গেছে পড়তে। আর আমি সকালের খাবারটা নিয়ে বসে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, একটা পরোটা ছিল, বাবুই খাবে না বললো, তমালও খাবে না। তো আমি কি পরোটাটা ফেলে দেবো? সেই বাসি পরোটা আমার পেটেই ঢোকাতে হলো। এবার যদি পেটে ব্যথা হয় তমালকে দেবো আজকে আমি ছাড়, তোমার জন্য আমার পেটে ব্যথা হয়েছে। তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। আর তারপর ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর তমাল আজকে বললো, পিঙ্কি প্লিজ একটু বিছানা তুলে দাও। আমি বললাম, আর প্লিজ বলে কী লাভ, কিছু কিনে দেবে কিনা বলো। বললো ঠিক আছে, এর মধ্যে একদিন পারলে তোমাকে আমি স্মার্ট বাজারে নিয়ে যাবো। বললাম ঠিক আছে, মনে থাকে যেন, বিছানা যেহেতু আমি তুলে দিয়েছি, স্মার্ট বাজারে নিয়ে যেতে হবে, যা যা পছন্দ কিনে দিতে হবে। বললো আচ্ছা তাই হবে। তো বিছানা তুললাম। আর কি বলবো, ড্রেসিং টেবিলটা খুব বেশি নোংরা হয়েছে তা না, তবে এই সামান্য আগোছালো হয়েছে বই কি। তো বিছানা তুলে নিয়ে আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। আর এগুলোর ওপরও হালকা হালকা ধুলো পড়েছে, সেগুলো আমি আস্তে আস্তে ঝেড়ে ফেলবো। আর রোজ না ঝাড়লে তো প্রত্যেক দিনই বলি, বা আপনারা সবাই জানেন, রোজেরটা রোজ না ঝাড়লে ভীষণই অসুবিধা হয়। তো আলমারি, ড্রেসিং টেবিল সব সুন্দর করে ঝেড়ে মুছে নিয়ে এবার ভাবলাম চলো এবার আস্তে আস্তে তো রান্না বসানোর পালা। তো দেখা যাক গিয়ে কী রান্না করা যায়। তো এই বলে ঠিক এই সময় আমার একটা পার্সেল আসার কথা ছিল। তো আমি সোজা গিয়ে নাচতে নাচতে পার্সেলটা নিয়ে চলে এলাম। তো কিছু আজকে ভেবেছিলাম আপনাদের সাথে টিপস শেয়ার করব। তো যার মধ্যে হচ্ছে ইন্ডাকশান। আমাদের রান্নাঘরে আমাদের মোছার জন্য সুতির কাপড় বলুন, ডাস্টার বলুন, সব থাকে। তো এই ইন্ডাকশানটা পরিষ্কার করার জন্য বা এই তেলের শিশি টিশিগুলো রোজ পরিষ্কার করার জন্য এমনি মুছে নিলেই যথেষ্ট হয়। কিন্তু যদি একটু তেল চিটে হয়ে যায়, তো সেটা আর সঙ্গে সঙ্গে সাবান জলে ঠেকানো যায় না। ইন্ডাকশান তো সাবান জল বা জল ঠেকানোই যায় না। তো দূর থেকে কলিন এই কাপড়ের ওপর স্প্রে করে সেটা ভালো করে কিন্তু রোজ মুছে দেওয়া হয়, একেবারে ঝকঝক তকতক করে, কোনো সমস্যা নেই। কিছু কিছু সময় দেখা যায় ডালে না পোকা লেগে যায়। তো আমরা যখন ডাল ঢেলে রাখি, তো সেই কন্টেনারের মধ্যে তেজপাতা বা নিম পাতা বা লবঙ্গ বা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু রাখাই যায়, তো যাতে এর মধ্যে আর পোকা না ধরতে পারে।
আর আমি না নিম পাতাটা দিতে একটু হেজিটেট করি, কারণ বাই চান্স যদি খাবারের সাথে মিশে যায় কোনোভাবে তাহলে পুরো ব্লান্ডার হয়ে যাবে। ওই যে কিছুতে আমি নিম পাতা দিলাম, আর কিছুতে আমি লবঙ্গ দিয়ে নিম পাতা বলছি, তেজপাতা দিলাম, আর একটাতে আমি লবঙ্গ দিয়ে রেখে দিলাম। আশা করব পোকা ধরবে না। আরও একটা জিনিস হচ্ছে, যেমন আমাদের বাড়িতে যদি পনির আসে, তো পনিরটা হয়তো রোজ সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রান্না হলো না, কিছুক্ষণের জন্য রয়ে গেল, 1 দিন বা 2 দিন যদি রয়ে গেল, অথবা যদি এক্সট্রা কিছু পনির হলো, সেটা না আমরা এরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে জল ঢেলে দিয়ে আমরা সেটাকে ফ্রিজের মধ্যে অনায়াসেই স্টোর করতে পারি। 2-4 দিন তো খুবই ভালো থাকবে, বা তার বেশি দিনও থাকতে পারে। তো এত কথা জ্ঞান দিতে দিতে আমার এদিকে কিন্তু রান্নাটা আমি বসিয়েই দিয়েছিলাম। আজকে তো আমার মাটন এনেছিল, তো মাটনটাও আমি একদম টেস্টি করে রান্না করে ফেললাম। বাবুই বারবার চাইছিল, তবে ওকে আমি আজকে আর দিলাম, মানে কষা চাইছিল। আমি বললাম, না বাবা, একেবারে রান্না হবে, তারপর তুমি খেও। তো এদিকে মাংসটা কিন্তু দেখতে আমার ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু টু মাচ হয়েছিল। এখানে একটা ছোট টিপস বলে রাখি, মাংস ওই যে বলে না পেঁপে বা আনারস দিলে তাড়াতাড়ি গলে যায়, তো এখানে যদি কিছু জায়ফল দেওয়া হয় অল্প একটু, তাহলেও কিন্তু তাড়াতাড়ি মাংসটা গলে যায়। তো এদিকে আমি একদিকে মাংসটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে তুলে দিয়েছিলাম, আর একদিকে ভাত বসিয়েছিলাম। আর টিপসগুলো কিন্তু সব আমি শেয়ার করেই দিয়েছি আজকে আপনাদের সাথে। তো এদিকে সিটি পড়ে গেল মাংসে, আর রান্নাটাও কিন্তু টোটালি আমার কমপ্লিট হয়ে গেল। আর গরম গরম ভাত নিয়ে, মাংস নিয়ে বাবুই আমার বসে পড়েছে খেতে। ওর তো আজকে জোর খিদে পাবে, মাংস হয়েছে বলে কথা না। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর টিপসগুলো প্লিজ মাথায় রাখবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক